আমি দুপুর বেলা আম বাগানে গাছগুলির নিচে গিয়ে ঢিল ছুঁড়ে আম পাড়ছিলাম। এই সময় আমাদের পাশের বাড়ির একটা ছেলে নাম পটা সেখানে আসে। আমার চেয়ে ৩-৪ বছরের ছোট হবে। আমাকে নিহা দিদি বলে ডাকে। সে এসে গাছে ঢিল ছুঁড়তে আমার সাথে যোগ দেয়। ঢিল ছোড়ার সুবিধার জন্য আমার ওড়নাটা আগেই খুলে পাশের একটা গাছে ঝুলিয়ে রেখেছিলাম। বন্ধু নিহা আমায় জিজ্ঞেস করল আশেপাশে কেউ ছিল না। আমি স্না দুপুর বেলায় বাড়ির এ পাশটায় কেউ থাকে না। ঢিল ছুঁড়ে ছুঁড়ে কয়েকটা কাঁচা আম পেড়ে ভিতরের দিকে একটা বড় আম গাছের নিচে গরুর খাবারের জন্য একগাদা খড় রাখা ছিল, সেখানে আমরা দুজনে সামনাসামনি বসে নুন দিয়ে কাঁচা আম খেতে খেতে গল্প করছি। এমন সময় গাছ থেকে একটা পোকা থপ করে আমার ঘাড়ে উপর পড়ে সর সর করে গলা বেয়ে আমার বুকে নেবে গেল। আমি ছটফটিয়ে আঙ্গুল দিয়ে টেনে আনতে চাইলাম, আর পোকাটা আঙ্গুলের চাপে ফেটে ওটার নাড়িভুড়ি আমার শরীরে মেখে গেল। ইস, কি ঘেন্না, কি ঘেন্না! আমি সব খুলে পটাকে জিজ্ঞেস করলাম তার কাছে রুমাল আছে কিনা। পটা হাফ প্যান্টের পকেট থেকে রুমাল আমায় দিল। আমি তা নিয়ে আমি আমার বুক ভালো করে মুছেই আমি দেখি পটা চোখ বড় বড় করে আমায় দেখছে। আমি ধমক দিয়ে উঠলাম, এই হা করে এদিকে কি দেখছিস? পটা বলে, আমি দেখলাম। কই, তুমিই তো দেখাচ্ছ। আমি বললাম, আর দেখবি না, ওদিকে তাকা। ও মুচকি হেসে বলল, এখন আর ওদিকে ঘুরে কি হবে, যা দেখার তা তো দেখেই ফেলেছি। আমি তাকিয়ে দেখি পটার প্যান্ট তাবু হয়ে উঠেছে। আমি কৌতূহলী হয়ে তোর ওখানে কি বলে ধরতে গেলাম ও বাধা দিতে। আমি তখন পটাকে দুহাতে চেপে ধরে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। সেও হাসতে হাসতে খড়ের গাদায় গড়িয়ে পড়ল, আমি তার কোমরের উপর চেপে বসে। আমি অবাক হয়ে গেলাম, এতটুকুন ছেলের এত বড় একটা লাঠি এভারেস্টের মতো হয়ে আছে। আমি সেটার উপর হাত দিয়ে একটা চাটি মেরে বললাম, এটার এই অবস্থা কেন? ও বল, বুঝতে পারছ না কেন এই অবস্থা? এই বলে সে আমাকে খড়ের গাদায় ফেলে বেশ করে দলাই মোলাই করতে লাগল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে, আগে খেলেছিস নাকি? ও বল, না খেলিনি। ও বল, খেলতে দেখেছি। কাকে খেলতে দেখেছিস? বলবো না। আমি বললাম, বললে তবে আমার সাথে তোকে খেলতে দেব। রাজি হয়ে গেল সে। ও বল, তুমি কিন্তু কাউকে বলবে না, বলো। আমি বললাম, না, কাউকে বলবো না। ও বল, তাহলে শোন, আমার নিজের দাদু আমার মায়ের সাথে খেলে। শোনো মন দিয়ে, আমার বাবা দক্ষিণে একটা জেলায় চাকরি করে। সেখানে পরিবার নিয়ে থাকার ভালো ব্যবস্থা নেই। একটা ভালো বাড়ি ভাড়া পেলে আমাদেরকে সেখানে নেবে, তাই বাবা আমাদের সেখানে নেয় নাই। আর তাছাড়া বাবা চেষ্টা করছিল সেখান থেকে বদলি হয়ে আসতে। বাবা মাসে একবার ২-১ দিনের জন্য বাড়ি আসে, আবার ফিরে যায়। বাড়িতে আমি, মা আর দাদু থাকি। দাদিমা মারা গেছে অনেক দিন আগে। দাদুর বয়স ৬০-এর কাছাকাছি হলেও শরীরটা এখনও বেশ শক্ত সমর্থ। মা যখন বাড়িতে চলাফেরা করে তখন দাদুকে দেখতাম মার দিকে কেমন করে তাকায় আর নিজের লাঠিতে হাত দিয়ে। মাও আর চোখে মাঝে মাঝে দাদুর দিকে দেখে। মাকে দেখলাম কিছুদিন পর বেশ খোলামেলাভাবে চলাফেরা করছে। সেদিন দেখি দাদুর সামনেই মেঝে ঝাড়ু দিচ্ছে। দাদু বসে বসে দেখছে আর লাঠিতে হাত বোলাচ্ছে। এ সময় আমি খেলতে যাচ্ছিলুম বাহিরে। আবার সেই দৃশ্যটা মনে পড়ল ঘর থেকে বের হবার সময়। ভাবলাম, দাদুকে মা কি ইচ্ছে করেই দেখাচ্ছে নাকি? আমি গেলুম আবার ঘরে ফিরে এবং চুপি চুপি আমার রুমে ঢুকে বিছানায় শুয়ে থাকলুম। এক সময় শুনলাম দাদু মাকে ডাক দিলেন, বললেন, বৌমা ম্যাজম্যাজ করছে কেমন, আমার শরীরটা একটু আমার শরীরে তেলমালিশ করে দিতে পারবে কি তুমি? জি বাবা, পারব। আমি বিছানা থেকে উঠে দরজার পর্দা একটু ফাঁক করে দেখলাম দাদু খালি গা হয়ে লুঙ্গি পরে উপুড় হয়ে শুয়ে পড়লেন। আর মা সরিষার তেলের শিশিটা নিয়ে দাদুর পিঠের মধ্যে মালিশ করা শুরু করল। পিঠ, হাত, ঘাড়, কাঁধের অংশ মালিশ করে পায়ের গোড়ায় মালিশ করা শুরু করল।
হাঁটুর নিচ পর্যন্ত মালিশ করে হাত আর উপরে উঠল না। দাদু বলল, বৌমা কোমরের জায়গাটা আরও ভালো করে টিপে দাও তো। দিচ্ছি বাবা বলে মা দাদুর কোমরের কাছে মালিশ করতে লাগল। আরেকটু জোরে দাও, এখানে তুমি আর আমি আর কেউ তো নাই, দাদু বলল। না, চাপ লাগছে না। তুমি এক কাজ কর বৌমা, তুমি আমার কোমরের উপর উঠে বস, তারপর কোমর দিয়ে চাপ দিতে থাক। এটা করলে মনে হয় ব্যথাটা একটু আরাম লাগবে। আচ্ছা, উঠে বসছি। আপনার বেশি ভারী লাগবে না তো? ভারী লাগবে কেন বৌমা, তোমার ভার সইতে পারব। আমি দেখলাম মা দাদুর কোমরের উপর উঠে বসল। তারপর কোমর নাড়িয়ে নিচের দিকে চাপ দিতে লাগল। দাদু বলল, বৌমা আমার ছেলেটা তোমাকে খুব কষ্ট দিচ্ছে বুঝতে পারছি। তোমাকে তার নিজের কাছে নেয় না। কি আর করব বাবা, মা উত্তরে বলে। এদিকে আমিও তোমার শাশুড়ি মারা যাবার পর থেকে খুবই কষ্টের মধ্যে আছি। মা জিজ্ঞেস করে, কি কষ্ট বাবা? বুঝলে না? মানে আমার তো বউ নাই বহু বছর। কিন্তু কেউ কি খবর নিচ্ছে বউ ছাড়া এই বুড়ো মানুষ কেমনে আছে? আজকে আমার কত লজ্জা লাগছে তোমাকে দিয়ে কাজ করাতে। না বাবা, এ আর কি কষ্ট, আপনি সংকোচ করবেন না। সংকোচ না করে কি উপায় আছে, আমার সব ইচ্ছা তো তোমাকে বলতে পারি না। কি ইচ্ছা? আমার ইচ্ছা হচ্ছে কিন্তু লজ্জায় বলতে পারলাম না তো যে উপরে উঠে বসে। মা দেখি দাদুর কথা শুনে বসল। দাদু এবার বলল, বৌমা আমার তো খুব ভাল লাগছে। তবে আরও ভালো লাগতো যদি আমি সোজা হয়ে শুই। মা কিছু বলল না। দাদু বলল, বৌমা তুমি নিজেকে উঁচু কর, আমি পাল্টি দিয়ে একটু শুই। এবার দেখলাম মা দাদুর শরীরের দুপাশে রাখা তার দুই হাঁটুতে ভর দিয়ে নিজেকে উঁচু উঠল ধরল। আর দাদু মার দুপায়ের মাঝখানে তার উপর হয়ে থাকা শরীরটা পাল্টি দিয়ে চিৎ হয়ে গেল। দেখি দাদুর লাঠি মার কোমরের নিচে স্টান দাঁড়িয়ে আছে। কত বড় রে তোর দাদুর লাঠিতে? অনেক বড়, আমার লাঠির থেকেও অনেক বড়। তোর মা তোর দাদুর লাঠির উপর বসে পড়ল কি না? তখন আমার মা একটু এগিয়ে গিয়ে বসল। দাদু বলল, বৌমা এতই যখন করলে তখন আর একটু কর। কি বাবা? তোমার নিচে পড়ে আমার লাঠি ছটফট করছে। তুমি একটু উঁচু কর নিজেকে। মা উঁচু হতেই দাদুর লাঠিটা আবার স্টান দাঁড়িয়ে গেল। দাদু মার সাথে খেলার জন্য রেডি হয়ে গেল। মা থেমে গিয়ে বল, না বাবা, এটা ঠিক করেছি কিন আমরা? কিছু নাই বৌমা, বসে পড়। বসলেই দেখবে কিছু হবে না। এরপর মায়ের কিছু করল না। চোখ বন্ধ করে উঠবস করে খেলতে লাগল দাদুর সাথে।